কি রে নয়না, এখানে দাঁড়িয়ে উকিঝুঁকি না মেরে চাচার সামনে গিয়ে কুশল বিনিময় কর। রোকসানার কণ্ঠে বিরক্তি নয়, বরং এক ধরনের তাগিদ ছিল। মকবুল চৌধুরীকে বসার ঘরে রেখে ফ্রিজ থেকে ঠান্ডা কিছু বের করছিলেন তিনি। নয়নার গলা যেন শুকিয়ে কাঠ, কান যেন শব্দ নিচ্ছে না, শরীরটা ভার হয়ে এসেছে। চোখে ধরা পড়ছে একটা চাপা ভীতি, একটা গোপন অস্বস্তি। রোকসানা চায়ের জন্য চুলোয় পানি বসাতে বসাতে আবারও ডাকলেন, নয়না। জি, মা। যাচ্ছি। নয়নার কণ্ঠে যেন একটা ঘুম ভাঙা বিস্ময়, স্বরে অনিচ্ছা স্পষ্ট। ধীর পায়ে বসার ঘরের দিকে এগোয় সে, পা যেন ভারী হয়ে উঠেছে। মকবুল চৌধুরীর মুখে একটুখানি হাসি। নয়না, বেশ বড় হয়ে গেছো দেখছি। তা কেমন আছো মামুনি? নয়নার গলা শুকিয়ে আসে, তার দৃষ্টি মেঝের এক বিন্দুতে আটকে থাকে। চোখ তুলে তাকাতে পারছে না সে। জি ভালো। আপনি বসুন, মা আসছেন। আমি স্কুলে যাব। শব্দগুলো ঠোঁট থেকে বেরোলো, মন থেকে নয়। মকবুল হালকা হেসে বললেন, আরে একটু বসো তো। কত বছর পর এলাম তোমাদের বাড়িতে। চকলেট খাবে না? নয়না এবার চোখ তুলে তাকায়। লোকটার ঠোঁটের কোণে এক ধরনের বিকৃত আনন্দ। সে হাসছে, কিন্তু নয়নার শরীরে কাটা দিচ্ছে। তার গলার স্বর হঠাৎ করে আটকে যায়। নিঃশ্বাস ভারী হয়ে আসে। ঠিক তখনই রোকসানা মল্লিক এসে পড়েন। হাতে খাবার দাবার, সাজানো ট্রে। টি টেবিলের ওপর রেখে মকবুলের দিকে তাকলেন। মকবুল মৃদু হেসে বললেন, এগুলোর আবার কি দরকার ছিল, রোকসানা? সামান্য কিছু বানিয়েছি। খেয়ে নিন। রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে, বললেন রোকসানা। আমি এখনই চলে যাব রোকসানা। অন্য একদিন আসবো আবার। মকবুল চোখ নামিয়ে খাবারের দিকে তাকালেন। মুখে আবার সেই হাসি। এই হাসির আসল মানে রোকসানা বুঝলেন না, কিন্তু নয়নার রক্তে তা আগুন ছড়াচ্ছে। রোকসানা ও মকবুলের কথোপকথনের মধ্যেই নয়না স্কুলের ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বসার ঘরে তখন রোকসানা বলছিলেন, আপনার বন্ধু শুনলে খুব রাগারাগি করবে। প্লিজ আজকে থেকে যান। মকবুল হেসে বললেন, ঠিক আছে। হাঁপ ছেড়ে বাঁচলেন রোকসানা। বিকেলে বাজারে যেতে হবে। দুপুরবেলা যা আছে বাসায়, সেগুলো দিয়েই চলে যাবে। সোলাইমান মল্লিক বাসায় ফিরবেন সেই সন্ধ্যায়। সেজন্য রোকসানাকেই বাজার করতে যেতে হবে। ওদিকে নয়না স্কুলব্যাগ পিঠে, মাথা নিচু করে হাঁটছে। সামনের রাস্তাটা ঝাপসা লাগছে তার কাছে। চোখে অকারণ জল, বুকের ভেতর গুমট চাপা এক আতঙ্ক। অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছে নয়না। চারপাশে যত কোলাহল, তার কানে কিছুই ঢুকছে না। চোখ মুখ শুকিয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। গলার ভেতর যেন কাটা, এক টুকরো শব্দ সহজে গিলে নিতে পারছে না সে। বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, যেন নিজেকেই বোঝাতে চাইছে, সব ঠিক আছে। কিন্তু মকবুলের সেই হাসি, সেই সুরে বলা, চকলেট খাবে না? তাকে ফিরে নিয়ে যাচ্ছে অনেক বছর পেছনে। তখন সে খুব ছোট, মাত্র 5 কি 6 বছর বয়স। তাদের পুরো পরিবার গিয়েছিল গ্রামে। সবাই ছিল খুশি, হৈহুল্লোড়ে ভরা সেই সফর। নয়না তখন দুধে আলতা শিশুময়, প্রাণবন্ত এক ফুটফুটে মেয়ে। একদিন বিকেলে পুকুর পাড়ে নিয়ে গেল মকবুল চাচা। চাচ্চু, আমরা এখানে কেন এসেছি? চকলেট তো দোকানে থাকে, পুকুর পাড়ে না। নয়নার নিষ্পাপ প্রশ্নে মকবুলের মুখে ফুটে ওঠে এক ঠান্ডা, অদ্ভুত হাসি। চারপাশ শুনশান। এদিকটায় সচরাচর কেউ আসে না। মকবুল পকেট থেকে 3টে চকচকে মোরকের চকলেট বের করে নয়নার দিকে বাড়িয়ে দেয়। এই যে তোমার চকলেট। নয়না খুশিতে চোখ বড় বড় করে চকলেটগুলো হাতে নেয়। চকলেট খুলে দাও না, চাচ্চু, বলে সে। মকবুল নিজে হাতে চকলেট খুলে তার হাতে দেয়। নয়না খেতে শুরু করে। মকবুল ওকে কোলে তুলে নেয়। নয়না মামুনি, চাচ্চু তো তোমায় চকলেট দিল, তুমি কি চাচ্চুকে একটু আদর করবে না? শিশু নয়না নিষ্কুলস হাসি হেসে তার কপালে চুমু দেয়। এক মুহূর্তের জন্য সবকিছু খুব স্বাভাবিক, নিরাপদ মনে হতে পারে। তারপর, আচমকা নয়নার মুখ থমকে যায়। সে কুকড়ে ওঠে অস্বস্তিতে। কিছু একটা ঠিকঠাক লাগছে না। চাচ্চু, আমার ব্যথা লাগছে, তুমি কি করছো? তার কণ্ঠে ভয়। মকবুল শান্ত, ধীর কণ্ঠে বলে, আরে বোকা, কিছু হয়নি।
তোমাকে তো আদর করছি। ব্যথা একটু হতেই পারে, না? আরও একটা চকচকে মোরকের চকলেট বের করে ওর মুখের সামনে ধরেন মকবুল। এই নাও, এটা খাও। খুব মজা। মন খারাপ করো না। নয়নার চোখ জলে টলমল, ঠোঁট কাঁপে। কিন্তু কিছু বলে না। পুকুর পাড়ে তখনও কেউ আসে না। পুকুরের পানি নীরব, আকাশ থমথমে। শুধু এক শিশুর ভিতর থেকে আসা ঘূর্ণিপাক নীরবে, নিঃশব্দে। নয়না অস্বস্তি অনুভব করে, ব্যথা পায়। কিন্তু চকলেট পেয়ে কিছুক্ষণের জন্য সেসব ভুলে যায়। গ্রামে আসলে প্রায়ই এমনভাবে মকবুল নয়নার সাথে এসব করত। নয়নার শিশুসুলভ মন কাউকে কিছু বলতেও পারত না। তবে নয়না যখন একটু বড় হয়ে ওঠে, তখন সে মকবুলের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। যদিও তখনও পুরোপুরি বুঝতে পারে না ঠিক কি হচ্ছে, কিন্তু অন্তত এটুকু সে বুঝতে পারত যে এটি কিছু ভালো ব্যাপার নয়। তাই মকবুলের কাছ থেকে সে নিজেকে আড়াল করতে শুরু করেছিল। এই নয় না, আরেকটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়তি। মন থাকে কোথায়? রানীর কথায় হুঁশ ফেরে নয়নার। আনমনে হাঁটার ফলে সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। রানী তৎক্ষণাৎ নয়নাকে পাশে নিয়ে আসে। সরি রে, কিছু না। চল, চল। লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, চল। গতরাতের ঘটনার পর থেকে অরার মন মানসিকতা একেবারে বদলে গেছে। আরিশের পাগলামি ও অত্যাচার সে আর সহ্য করতে পারবে না। এখন তার একটাই সিদ্ধান্ত, সুযোগ পেলেই পালিয়ে যাবে, যেতেই হবে। খাবার টেবিলে বসে আছে ওরা, কিন্তু খেতে তার কোনো ইচ্ছে নেই। সাবিহা মন দিয়ে খাচ্ছে, কারণ গ্রামে তো এমন রাজকীয় খাবার দাবার ছিল না। তালহা অল্প খেয়ে আরিশের সঙ্গে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। তাসলিমা খাতুনও নিজের মতো খেতে ব্যস্ত। কিন্তু ওরার মন কোনো কিছুতে নেই, তার মনে শুধু একটাই চিন্তা, কিভাবে পালাবে। ভাবি, কিছু খাচ্ছেন না কেন? তামান্নার প্রশ্নে ওরা কিছু বলার আগেই সাবিহা তাড়াতাড়ি বলে উঠল। কুকুরের পেটে তো ঘি হজম হয় না, তামান্না। জীবনে এত রিচ খাবার খেয়েছে নাকি? হুহ। ওরার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এতটা অপমানিত সে কখনো হয়নি। সবকিছুই এই লোকটাকে বিয়ে করার জন্য হচ্ছে, অথচ তাকে এই পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে। তামান্না রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। তাসলিমা খাতুন অবশেষে বললেন, সাবিহা, অহেতুক ঝামেলা সৃষ্টি করিস না। নিজের খাবারে মনোযোগ দে। সাবিহা মুখ ঝামটি দিয়ে আবার নিজের খাবারে মনোযোগ দিল। ওরার গলা দিয়ে আর খাবার নামছিল না। তার ভেতর এক ধ্বংসাত্মক অনুভূতি ফুটে উঠছিল। সে নিঃশব্দে খাবারের প্লেট রেখে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে কখন যে চোখ লেগে এসেছিল, ওরা বুঝতেই পারেনি। হঠাৎ ঠোঁটে চেনা স্পর্শ অনুভব করে জেগে ওঠে সে। আরিশ। আরিশ তার পাশে বসে, আঙুল দিয়ে তার ঠোঁট স্পর্শ করছে। ওরা তাড়াতাড়ি উঠে বসল, চোখে প্রশ্ন ও অস্থিরতা। আপনি আমাকে বিয়ে কেন করলেন? ওরা তার কণ্ঠে এক ধরনের অস্বস্তি, ক্ষোভ আর কষ্ট মিশিয়ে প্রশ্নটি করল। আরিশ ওরার আচরণের কারণ বুঝতে পারছে না। তবে সে কিছু একটা ঘটেছে, সেটা অন্তত অনুভব করছে। সে ধীরে ধীরে ওরাকে কোলে তুলে বসাল। তারপর ওরার লম্বা চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলো, যেন কোনোভাবে তাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু ওরা কিছুতেই শান্ত হতে পারছিল না। আমার পুরুষত্ব প্রমাণ করতে হবে। সোজা কথায়, শারীরিক সম্পর্কের জন্য। প্রতিটা রাতে এটা বোঝাতে, তাজরিন খান আরিশের মেশিনের শক্তি কতটা। তোমার মতো করেই বললাম, হামিংবার্ড। ওরার চোখে ঘৃণা, মুখে বিদ্রূপের হাসি। রাগ, অভিমান, অপমানবোধ, সবকিছু তাকে ঘিরে ধরেছে। এটা বোঝানোর জন্য আমাকে এই জেলখানায় আনলেন? শুধুমাত্র এসবের জন্য? হ্যাঁ। ভালোবাসা, প্রেম, এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আই অনলি হ্যাভ ফিজিক্যাল নিডস। আর তুমিও জানো, তোমারও রয়েছে। আমি তোমাকে এমন সুখ দেব, যে তোমার মনে হবে আর কোনো পুরুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ওহো। ওরা চুপ করে গেল। আরিশের সাথে কথা বলার কিছু নেই। সে জানে, লোকটা ভয়ানক। খুবই খারাপ। ওরার চোখে জল আসছে, কিন্তু সে কাঁদছে না। এখানে থেকে পালাতে হবে তাকে। যে কোনোভাবে। আরিশ ওরার চুলগুলো খোপা করে দিয়ে বলল, রেডি হয়ে নাও। কেন? কোথায় যাচ্ছি? শপিং করতে যাব। গতকাল তো বলেছিলাম। ওরা কিছুক্ষণ ভাবল। তারপর হাসিমুখে বলল,
ঠিক আছে, রেডি হয়ে আসছি। ওকে, হামিংবার্ড। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। সময়টা বিকেলবেলা। হালকা কমলা রঙের আভা যেন নেমে এসেছে চারপাশে। গাড়ির ভেতর পাশাপাশি বসে আছে ওরা আর আরিশ। আরিশ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, আর ওরার দৃষ্টি জানালার কাছ পেরিয়ে হারিয়ে গেছে অজানা কোনো গন্তব্যে। তার পরনে সাদা থ্রি পিস, খোলা চুলগুলো কাঁধে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, কপালে ছোট্ট একটা কালো টিপ, চোখে হালকা কাজল আর ঠোঁটে কোমল লিপস্টিকের ছোঁয়া। আরিশের পরনে বরাবরের মতোই কালো রঙের শার্ট আর জিন্সের প্যান্ট। ওরার হালচাল সুবিধার ঠেকেছে না আরিশের। কিছু একটা ভাবছে মেয়েটা। বাড়িতে কেউ কিছু বলছে? নাকি অন্য কিছু? আরিশের ভাবনা ডালপালা মেলতে শুরু করেছে। ওরাকে নিয়ে তার ভাবনার শেষ নেই। সকালবেলা ঘুম ভেঙে সামনে তাকালেই এতটুকু একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় আরিশ। কি স্নিগ্ধ, সুন্দর, মায়ামো লাগে তখন ওরাকে, সেটা শুধু আরিশই জানে। ওরার এই স্নিগ্ধ মুখখানাই আরিশের ভালো লাগার কারণ হয়ে উঠছে আজকাল। কিন্তু আরিশ সে বিষয় মনকে মোটেও প্রশ্রয় দেয় না। বরং মনকে কঠোরভাবে নিরুৎসাহিত করে। আর কতদূর? নিচু স্বরে জানতে চায় ওরা। আরিশ মুচকি হেসে হাত বাড়িয়ে ওরার এলোমেলো চুলগুলো আলতোভাবে গুছিয়ে দেয়। তারপর বলে, আর 5 মিনিট। আচ্ছা। আরিশ তাকায় তার দিকে, চোখে আধো মজা, আধো কৌতূহল। ঘটনা কি, হামিংবার্ড? শপিং করা নিয়ে আজ এত আগ্রহ? জামাকাপড় নিয়ে তো তোমার মাথা ব্যথা নেই। তাহলে? ওরা শুকনো ঢোক গিলল। ওরা যে আজ পালিয়ে যাওয়ার মতলব করেছে, লোকটা কি কোনোভাবে সেটা বুঝতে পেরে গেল? ওরার অস্বস্তি হচ্ছে। কিছুতেই ধরা পড়া যাবে না, হুহ। সাবিহা আপুর কথায় খারাপ লেগেছিল অনেক। সেজন্য তাড়াতাড়ি দামি শাড়ি পরতে হবে, সেজেগুজে বাড়িতে ঘুরতে হবে। সবাই দেখবে আর লুচির মতো ফুলবে। ওরার ভঙ্গিমা, কণ্ঠের ভেতরে ছেলেমানুষি অভিমানের ছায়া দেখে আরিশ হেসে ফেলল। এই চঞ্চল, কথার ফুলঝুরি মেয়েটা এতদিন ধরে চুপ করেছিল? কেন? ভয় পায় সে? হয়তো। গাড়িটা ধীরে থামিয়ে আরিশ বলে, ওকে, মাই লিটল বার্ড। লেটস গো ফর শপিং। আমরা পৌঁছে গেছি। ওরা আশেপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল শপিং মলের সামনেই আছে কিনা। তারপর খুশি মনে বলল, চলুন, চলুন। ওয়েট। হঠাৎ আরিশ ওরার হাত টেনে ধরল। ওরার চোখে প্রশ্ন। আরিশ কিছু না বলে, তার ঠোঁটে আলতো করে কিস করল একটা। ওরার মেজাজ খারাপ লাগছে। বাড়ির বাইরে, গাড়ির ভেতর এসেও এসব। আর মাত্র কিছুক্ষণ। তারপর আর নাগালেই পাবেন না। মনে মনে কত কথা ঘুরপাক খাচ্ছে, তবুও চুপচাপ রইল ওরা। নিজের চিন্তার গহ্বরে হারিয়ে গিয়েছে যেন। আরিশ গাড়ি থেকে নেমে ওরার দিকে এগিয়ে এল। গা ঝাঁকিয়ে হালকা হাসি ছুড়ে সে গাড়ির দরজা খুলে ওরার সামনে নিজের হাত বাড়িয়ে দিল, রাজকীয় কুর্নিশের ভঙ্গিতে। এসো হামিংবার্ড। ওরা স্বাভাবিকভাবেই আরিশের হাত ধরে গাড়ি থেকে নেমে আসে। শপিং মলের কাছের দরজা ঠেলে একসাথে ভিতরে ঢুকে পড়ে তারা। আলো ঝলমলে পরিবেশ, হালকা এসির ঠান্ডা হাওয়া আর মানুষের কোলাহল, সব কিছুতেই যেন একটা বর্ণিল জীবন্ততা। প্রথমেই থ্রি পিসের দোকানে ঢোকে তারা। দোকানের দেয়ালে সারি সারি ঝুলছে রঙিন, জমকালো থ্রি পিস। আরিশ একটু বিরক্ত হলেও মুখে কিছু বলে না। বাজারে এখন পাকিস্তানি থ্রি পিসের চল বেশ। দোকানদারও সেই মোতাবেক একের পর এক পাকিস্তানি থ্রি পিস বের করে দেখাতে শুরু করে। ওরা মনোযোগ দিয়ে এক একটা দেখে যাচ্ছে। কাপড়ের কাজ, রঙের সুর, কাঠির সূক্ষ্মতা, সবকিছুর মাঝে যেন কোথাও নিজের গা ঢাকা ইচ্ছে লুকিয়ে রেখেছে সে। তার চোখে কোনো উত্তেজনা নেই, কিন্তু অদ্ভুত এক স্থিরতা আছে। আরিশ ওরার মনের ভাবনা বুঝতে চেষ্টা করছে। হঠাৎ ওরা বলে ওঠে, আমার এত দামি পোশাক লাগবে না। নরম স্বরে বলে ওরা, চুপ। ভালো ভালো ড্রেস নাও। আরিশর গলা শক্ত হয়ে ওঠে। তাজরিন খান আরিশের স্ত্রীর দিকে যেন কেউ আঙুল তুলতে সাহস না করে। ওরার চোখের কোণে কিছু নরম আলোর ঝলক খেলে যায়, কিন্তু সে চুপ থাকে। দোকানি আবুল হাসান, বয়স 40 কি 45, ভদ্রলোকের চেহারায় আন্তরিকতা। হাতে মেরুন রঙা একটা থ্রি পিস তুলে এনে বললেন, আপা, এইডা নেন। এই থ্রি পিসটায় আফনেরে দারুণ লাগবে, একেবারে পরীর মতন। আরিশের কপালে তৎক্ষণাৎ ভাঁজ পড়ে। মুখ না ঘোরালেও, ভেতরে রক্ত ধীরে ধীরে টগবগ করে উঠল। সে ওরার হাতটা শক্ত করে চেপে ধরল।
চলো, গলার স্বর করাতালের মতো। কিন্তু কোথায়? ড্রেস তো কিনিনি এখনো। অরার চোখে বিস্ময়। হ্যাঁ, কিনবে। কিন্তু অন্য শপিং মলে। আর কোনো কথা বলেনি আরিশ। হনহনিয়ে বেরিয়ে গেল অরার হাত ধরে। বেচারা আবুল হাসান থ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় কিছুই ঢুকল না। সে তো শুধু বলেছিল, পরীর মতন লাগবে। তাতেই এমন বিদায়? শপিং মলের কাছের দরজা আবার স্লাইড করে বন্ধ হয়ে গেল। তার পেছনে রয়ে গেল কিছু বিস্ময়, আরিশের চোখে লুকিয়ে থাকা একরাশ ঈর্ষা। সারা বিকেল কেটে গেল এক শপিং মল থেকে আরেকটায় ঘুরতে ঘুরতে। 3টে, 5টা, 7টা দোকান। কিন্তু শেষমেশ জামাকাপড় কেনা তো দূরের কথা, কোথাও এক জায়গায় মন বসল না আরিশের। প্রতিটা দোকানের সেলারের মুখে একই কথা। এইটা পরলে আপারে একেবারে অপ্সরীর মতন লাগবে। মাশা আল্লাহ, আপা দেখতে এমনিতেই সুন্দর। এই কথাগুলোকেই যেন তীক্ষ্ণ বর্ষার মতো মনে হয় আরিশের কাছে। এই চটকদার প্রশংসা, অপরিচিত কারো চোখে অরাকে পরীর সাথে তুলনা করা, এসবই যথেষ্ট তার মেজাজ বিগড়ে দেওয়ার জন্য। সে কিছু বলেনি। কেবল মুখে ঠান্ডা এক অভিব্যক্তি, চোখে অনাহুত কুয়াশা। গাড়ি চলছে। জানালার বাইরের আলো আধার একটানা পিছিয়ে যাচ্ছে। অরা পাশের সিটে চুপ করে বসে আছে। মাথার ভেতর একরাশ অস্থিরতা। সে ভেবেছিল, যেভাবেই হোক, আজই পালাবে। কিন্তু লোকটা কোথাও কিছু কিনল কই? জামা কাপড়, ব্যাগ, কিছুই তো নয়। মন খারাপ করতে হবে না, বাসায় ফিরে অনলাইনে সব ড্রেস অর্ডার করে দেব। তুমিও পছন্দ করে নিবে। ওরা কিছু বলল না। জানালার কাছের ওপারে সূর্যটা একটু একটু করে গলে যাচ্ছে। পোশাক নিয়ে তার কোনো ভাবনা নেই, কোনো আগ্রহও নয়। এই মুহূর্তে সে যেন একদম অন্য জগতে। হঠাৎ মুখটা উজ্জ্বল হয়ে উঠল তার, চোখে শিশুসুলভ উচ্ছ্বাস। আইসক্রিম। আরিশ চমকে তাকায়। রাস্তার পাশে ছোট্ট একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে, রঙিন ছাতার নিচে এক বুড়ো লোক ঠান্ডা মিষ্টির গন্ধ ছড়াচ্ছে। আর ঠিক তখনই, হুট করে আরিশের মনে পড়ে যায় তার ছোটবেলার একটা সন্ধ্যা। মা, আমাকে একটা আইসক্রিম কিনে দেবে? ছোট আরিশ গাড়ির জানালা দিয়ে আইসক্রিমওয়ালার দিকে তাকিয়ে অনুরোধ করে চলেছে বারবার। কাছের ওপারে লাল সবুজ রঙের আইসক্রিম গাড়ি, আরেকটু পরেই তার দৃষ্টিসীমা পেরিয়ে যাবে। তবুও মা ব্যস্ত, ফোনে কথা বলছেন। হাসছেন, কারো সঙ্গে খুব আনন্দে গল্প চলছে। আরিশ মায়ের হাতটা টেনে ধরে। চোখে পানি টলমল করে বলে, ও মা, দাও না কিনে। গাড়ি তো চলেই গেল, দোকানটা পেছনে পড়ে গেল মা। মা বিরক্ত হয়ে একবার তাকান, ঠোঁটে বিরক্তি মেশানো স্বর। সারাক্ষণ শুধু খাই খাই করিস। দেখছিস না কলে কথা বলছি? তারপর আবার ফোনে মনোযোগ। হাসি, গল্প, আরিশ যেন তার জীবনের বাইরের কেউ। আরিশ তখন চুপ করে যায়। ভেতরে কোথাও যেন একটা ছোট্ট কিছুর মৃত্যু হয়। সেদিনের পর, সে আর কখনো আইসক্রিম চায়নি। না কারো কাছে, না নিজের কাছে। আইসক্রিম খাবে, হামিংবার্ড? হ্যাঁ। তুমি বসো, আমি গিয়ে নিয়ে আসছি। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুচকি হেসে বলল, ঠিক আছে। আরিশ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করল। কিন্তু পরক্ষণেই আবার দাঁড়ালো। গলা উঁচিয়ে শুধালো, কোন ফ্লেভারের? আরিশ জিজ্ঞেস করতেই ওরা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর নিচু স্বরে বলে, ভ্যানিলা একটা। আর চকলেট একটা। বলেই নিজেই থমকে যায় ওরা। এই কথাটা তো আইসক্রিম খাওয়ার জন্য বলা হয়নি তার। ওর মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে এল কেবল, কারণ ওর পালানোর একটা পথ দরকার। একটা সুযোগ। একটু সময়। আরিশ লক্ষ্য করছে ওরার মুখ। সেই চঞ্চল মেয়েটা এখন যেন অদ্ভুত রকম শান্ত। চোখে অদ্ভুত এক ছায়া। এই মেয়ে কিছু লুকোচ্ছে। আরিশ সেটা বুঝতে পারছে, কিন্তু ঠিক ধরে ফেলতে পারছে না। ওকে। বসো, আসছি। আরিশ চলে যেতেই, ওরা আর দেরি করল না। খুব সাবধানে গাড়ি থেকে নেমে গেল। ক্লান্ত শরীরে স্কুলব্যাগ কাঁধে নিয়ে বাসার দরজার সামনে এসে দাঁড়িয়েছে নয়না। লোকটা কি চলে গেছে? না কি আছে? মকবুলের মুখোমুখিও হতে চায় না নয়না। কিন্তু কি আর করার? দীর্ঘশ্বাস ছাড়ল নয়না। পরপর দুবার কলিং বেল বাজালো। খানিকক্ষণ বাদে দরজা খুলে দিল মকবুল। নয়না চমকাল। উনি কেন দরজা খুললেন? কিন্তু কিছু বলতে পারল না। হয়তো মা রান্নাঘরে সেজন্যই। আসো মামুনি।
সারাদিন স্কুলে অনেক ধকল গিয়েছে নিশ্চয়ই। নয়না মকবুলকে পাশ কাটিয়ে বাসার ভিতর প্রবেশ করে, নিজের রুমের দিকে এগোতে এগোতে বলে। তেমন কিছু না। মকবুল দরজা আটকে দিল। ঠোঁটের কোণে তার বিশ্রী হাসির ঝিলিক। রোকসানা মল্লিক গিয়েছেন বাজারে, কিছু কেনাকাটা করতে। বাড়িতে মকবুল একা, অথচ নয়না সেটা জানে না। রুমে ঢুকে কাঁধের ব্যাগটা টেবিলের ওপর রাখল নয়না। মাঝে মধ্যে ইচ্ছে করে মায়ের কাছে সবকিছু বলে দিতে। কিন্তু নয়নার সাহস হয় না। ভয়, লজ্জা, আত্মগ্লানি সবকিছু ঘিরে ধরে তাকে। এসব ভাবতে ভাবতে ওড়না খুলে বিছানায় ছুঁড়ে ফেলল নয়না। মাথাটা ভীষণ ধরে আছে নয়নার। গোসল করলে যদি ভালো লাগে সেজন্য ওয়াশরুমের দিকে এগোল সে। কিন্তু আচমকা পেছনে থেকে কেউ জড়িয়ে ধরাতে চমকাল নয়না। পুরুষালী স্পর্শ। আঁতকে উঠল নয়না। কে? কে? চিৎকার করে উঠতেই মকবুল বিশ্রীভাবে হেসে বলল। মামুনি আমি, তোমার মকবুল চাচ্চু। ভয়, ঘৃণায়, রাগে থরথর করে কাঁপছে নয়নার শরীর। মকবুলের নোংরা স্পর্শে কান্না পাচ্ছে। ছাড় বলছি। শয়তানের বাচ্চা। তুই এখনো শয়তানি আছিস। মা কোথায়? মা, মা, মা। মকবুল নয়নাকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে থুতনি চেপে ধরে, অন্য হাতে নয়নার গলা চেপে ধরে বলে। বাসায় কেউ নেই মামুনি। আর এভাবে বলছো কেন? শয়তানি বলে না এটাকে। চুপচাপ মেনে নাও সব। নয়তো। নয়না মকবুলের পায়ে লাথি মারে, ধস্তাধস্তি করতে শুরু করে। মকবুলও নয়নাকে জোর করতে থাকে। আমার কিছু হলে আমার বাবা মা তোকে খুন করে ফেলবে হারামির বাচ্চা। ছাড়। মকবুল নয়নার কোনো কথা শোনে না। সে এখন জানোয়ারে পরিণত হয়েছে। কিশোরী নয়নার শরীরে তার স্পর্শ গাঢ় হতে থাকে। নয়নাও নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ লড়াই করতে থাকে। এতক্ষণ পাগলের মতো ড্রাইভ করছিল আরিশ। ওরাদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়েছে সে। আইসক্রিম কেনা শেষে গাড়ির কাছে আসতেই দেখে, ওরা নেই। ওরাকে খুঁজে পাচ্ছিল না। সবকিছু এলোমেলো লাগছে তার। কিছুটা সময় লাগলেও আরিশের বুঝতে অসুবিধা হয় না ওরা কোথায় যেতে পারে। তাই দেরি না করে তখনই ওরাদের বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছিল আরিশ। সময় নষ্ট না করে গেট পেরিয়ে সোজা বাড়ির দরজায় পৌঁছে গেল আরিশ। কলিং বেল বাজাল কয়েকবার কিন্তু দরজা খুলছে না কেউ। মেজাজ হারাচ্ছে আরিশ। ওরা না হয় দরজা খুলবে না, কিন্তু রোকসানা মল্লিক? আশেপাশে তাকাতেই হঠাৎ ওরার দিকে নজর গেল আরিশের। ওরাকে দেখা মাত্রই আরিশ তার দিকে তেড়েমেড়ে গেল। এই মেয়ে! তোমার সাহস তো কম না। তুমি আমাকে বোকা বানিয়ে পালিয়ে এসেছ। ওরার দুই কাঁধে আরিশের হাতের চাপ, ব্যথায় চোখ সংকুচিত হয়ে আসছে ওরার। কিন্তু ওরা সেদিকে খেয়াল না করে বলল। আপনি প্লিজ দরজাটা ভেঙে ফেলুন। আমার মনে হচ্ছে বাসায় কিছু ঠিক নেই। আমি এসেছি মিনিট 5 হবে, কলিং বেল বাজালাম কেউ দরজা খুলল না। মা কে কল দিলাম বলল, বাসায় নেই উনি। মকবুল চাচা আছে বাসায়। নয় না। ওর এতক্ষণে বাসায় ফেরার কথা। চাচা সুবিধার না। নয় না। আরিশ। নয় না। ওরা কিছু বলতে পারছে না আর। ভয় কথা জড়িয়ে যাচ্ছে তার। আরিশ আপাতত সবকিছু ভুলে ওরাকে বুকে জড়িয়ে ধরল। শান্ত হও। আমি দেখছি। ওদের কথা শেষ হতেই ঘরের ভেতর থেকে জোরেশোরে শব্দ হলো। মনে হলো বাসনকোসন ফ্লোরে পড়েছে। ওরার চোখ বড় হয়ে গেছে। আরিশ ইশারায় তাকে আশ্বস্ত করল। ওরাকে একপাশে দাঁড় করিয়ে দরজায় লাথি মারতে লাগল। পরপর কয়েকবার লাথি মারার পরেও দরজা ভাঙল না। ওরা কাঁদছে। আরিশ ওর মুখের দিকে তাকালো। তারপর আরেকটা লাথি। দরজা ভেঙে গেল। আরিশ দ্রুত পায়ে বাসার ভিতর প্রবেশ করল, ওরা পিছু পিছু। বাঁচাও। কে এসেছ? বাঁচাও প্লিজ। ভাঙা গলায় চিৎকার করে উঠল নয়না। ওরা শব্দের উৎস খুঁজতে রান্নাঘরের দিকে দৌড়ে গেল, আর পেছনে পেছনে আরিশও। শরীরের পোশাক ছেঁড়া, হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে নয়না। ওর চোখে আতঙ্কের ছায়া। সামনে দাঁড়িয়ে আছে মকবুল, অসুস্থ, লোলুপ চেহারায়। ওরা এক দৌড়ে গিয়ে নয়নার সামনে আড়াল হয়ে দাঁড়ালো। আরিশ এগিয়ে গিয়ে মকবুলকে ধরে মারতে শুরু করল। নয়না। কিচ্ছু হয়নি বোন, কিছু না। শান্ত হ, আমি আছি তোর পাশে, কিছুই হবে না তোর। নয়না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওর নিঃশ্বাসের ভারে ঘরটা যেন গুমোট হয়ে উঠেছে। ভয়, দুঃসহ যন্ত্রণায় ওরাকে জড়িয়ে ধরে আছে সে।
অরা নিজের ওড়না খুলে নয়নার গায়ে জড়িয়ে দেয়, স্নেহে, শীতে কম্বলের মতো। ওদিকে আরিশ মকবুলকে টেনে বসার ঘরে নিয়ে যাচ্ছে। মুখে তার আগুন, রাগ, ঘৃণা। এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ের সঙ্গে এসব করার সাহস হয় তোর? তোকে আজ জন্মের শিক্ষা দিয়ে ছাড়ব, হারামজাদা। আই উইল কিল ইউ। আরিশের ঘুষি, লাথিতে দেহটা কেঁপে ওঠে মকবুলের। এর মধ্যে রোকসানা মল্লিক ফিরলেন বাজার থেকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর অস্বাভাবিক এক উত্তেজনা। নয়নার চোখে পানি, গায়ে অরার ওড়না জড়ানো, আরিশ তেতে আছে রাগে। মকবুল ফ্লোরে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। কি হচ্ছে এখানে? আরিশ, তুমি কেন মারছো ওকে? রোকসানা আঁতকে উঠলেন। তোমার এই দেবর কি করেছে দেখো আগে, তারপর কথা বলবে। অরা গর্জে উঠল। শান্তশিষ্ট অরা যেন বাঘিনী হয়ে গেছে। রোকসানার মুখ শুকিয়ে গেল। এমন কিছু ঘটতে পারে দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। নয়নার বিধ্বস্ত মুখ, ভেজা চোখ রোকসানার বুকে অসহ্য যন্ত্রণার সূচ ফুটিয়ে দিচ্ছে। তুই কি করেছিস, মকবুল? তুই কি করেছিস আমার মেয়ের সাথে? রাগে কাঁপছেন রোকসানা, তেজি গলায় বললেন রোকসানা। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুললেই আরিশের লাথি। তুই কি করেছিস, মকবুল? কি করেছিস তুই আমার মেয়ের সঙ্গে? রোকসানার গলা থরথর করে কাঁপছে রাগে। চোখে যেন আগুন। তিনি তেড়েমেড়ে এগিয়ে এলেন মকবুলের দিকে, যেন ছিঁড়ে ফেলবেন তাকে। মকবুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু মুখ খুললেই আরিশের লাথি। ঠোঁট কেটে রক্ত পড়ছে তার। বারবার আরিশের কাছে কাকুতিমিনতি করে যাচ্ছে সে। আরিশের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আর ঠিক তখনই নয়না অরার কোল থেকে ধপ করে পড়ে যায়। অজ্ঞান। রোকসানার মনোযোগ এক ঝটকায় মেয়ের দিকে ঘুরে যায়। নয়না। ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন তিনি। মা, নয়নাকে ঘরে নিয়ে চলো। রোকসানার কণ্ঠে কান্না আর ভয় মিলেমিশে এক অসহায়তা। অরা কাঁপতে কাঁপতে নয়নাকে সামলানোর চেষ্টা করে। আমি পারছি না একা ধরে রাখতে মা। চল, আমি ধরছি। রোকসানা মেয়ে আর অরার ভর নিয়ে নয়নাকে টেনে তোলেন। তার চোখে শুধু একটাই প্রশ্ন। এ মেয়েটা ঠিক হবে তো? চল মা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হয়নি। অরার কণ্ঠে সান্ত্বনার ছোঁয়া, কিন্তু গলায় একরাশ শঙ্কা। আপনারা নয়নাকে রুমে নিয়ে যান। আরিশ ঠান্ডা গলায় বলে। চোখে তখনও আগুন। এই জানোয়ারটার বিচার আমি করছি। অরা একবার তাকায় মকবুলের দিকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে নয়নাকে বুকে আগলে রুমের দিকে এগিয়ে যায়। মকবুল আরিশের পা ধরে কাঁদতে কাঁদতে বলল। মকবুল আরিশের পা জড়িয়ে ধরে কাঁদে, ভিজিয়ে ফেলে মেঝে। বাবা গো! একটা ভুল হয়ে গেছে। শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম। আমি পাপ করেছি, তবু মাফ করো। এই বয়সে শরীর সইছে না আর। এত মার খেতে পারছি না বাবা। আরিশ থমকে যায় এক মুহূর্ত। চোখ নামিয়ে দেখে, এই লোকটাই নয়নার সর্বনাশ করতে চেয়েছিল। গর্জে ওঠে তার বুকের ভেতর থেকে এক পশুর ডাক। তুই মানুষ না, মকবুল। তুই একটা ঘৃণ্য কীট। সে সজোরে ঘুষি বসিয়ে দেয় মকবুলের মুখে। আবার রক্ত। মকবুল ছিটকে পড়ে যায়, মুখে গোঙানি। আরিশ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। বিশ্বাস কর, শয়তান যদি সত্যিই কথা বলতে পারত, তবে সেও তোকে দেখে বলতো, আমি না, এই জানোয়ারটা করেছে সব। তুই নিজের পাপ শয়তানের ঘাড়ে চাপাতে চাইছিস? ছি! তোর মতো ঘৃণ্য কিছু আর হয় না। আরিশ থমকে দাঁড়ালো এক মুহূর্ত, চোখে তীব্র ঘৃণা। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। এই বয়সে নাকি মারধর সইছে না। অথচ এতটুকু একটা মেয়ের ওপর হাত ঝাঁপিয়ে পড়তে তোর কোনো কষ্ট হয়নি, তাই না? চোখ দুটো লাল, কণ্ঠে বিদ্যুৎ আরিশের। বাস্টার্ড! আরেকটা ঘুষি মেরে আরিশ মকবুলকে প্রায় অচেতন করে ফেলল। মকবুল ফ্লোরে পড়ে রইল, নিঃশ্বাস নিচ্ছিল কষ্টে। নিজে উঠে দাঁড়ানোরও শক্তি নেই তার। আরিশ কারো সঙ্গে ফোনে কথা বলল। সংক্ষিপ্ত কথায় জানিয়ে দিল, তুলে নিয়ে যেতে হবে। মকবুলকে আপাতত ঘরের পেছনের খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হলো। আগামীকাল থানায় যোগাযোগ করা হবে। বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে নয়না। অরা বসে আছে তার পাশে। ডাক্তার এসেছে, আরিশই কল করে আনিয়েছে। ঘরের এক কোণায় মাথা নিচু করে গম্ভীর মুখে বসে আছেন সুলাইমান মল্লিক। নিজের মেয়ের এই অবস্থার জন্য কোথাও না কোথাও নিজেকে দায়ী মনে হচ্ছে তার।
কারণ দিনশেষে মকবুল তো সোলাইমানেরই বন্ধু ছিল। রোকসানাও খুব ভেঙে পড়েছে। মেয়েটার সাথে ছোট থেকে এরকম হয়ে এসেছে, অথচ আজ সর্বনাশ ঘটতে ঘটতে বেঁচে যাওয়ার পর সবকিছু জানতে পারলেন তিনি। আরিশ মকবুলের মুখ থেকেই স্বীকারোক্তি নিয়েছে, রেকর্ড করে রেখেছে সব। আপাতত আজকের রাতের জন্য নয়নাদের বাড়ির পেছনে খোলা মাঠে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে তাকে। আগামীকাল সকালে আরিশ থানায় কল করবে। নয়না বিছানায় নিস্তেজ পড়ে আছে। চোখ বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। মাথার পাশে একটা ছোট্ট টেবিলে স্যালাইন ঝুলছে। আরিশ ঘরের এক কোণে দাঁড়িয়ে, হাত মুষ্টিবদ্ধ, মুখে তীব্র রাগ তার। বাবা মায়ের উচিত সন্তানদের দিকে খেয়াল রাখা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মেয়েরা তাদের পরিচিত কিংবা আত্মীয়ের মাধ্যমেই যৌন হয়রানির শিকার হয়, আর এসব নির্যাতনের কথা গোপন রাখার ফলেই একদিন বর্ষর বিপদ ঘটে। ডাক্তার স্টেথোস্কোপ সরিয়ে বললেন, প্রেশার খুব লো। ও এখন শকে আছে। ভালো হয়েছে সময়মতো ওকে বাঁচানো গেছে। না হলে পরিস্থিতি অন্যরকমও হতে পারত। সোলাইমান বসা থেকে উঠে মেয়ের বিছানার দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে গলা ধরে আশা স্বরে বললেন, ঠিক হয়ে যাবে তো? এসব কিছু মনে রাখবে না তো? মানে ও স্বাভাবিক থাকবে তো? এখনই কিছু বলা যাচ্ছে না। ওর মানসিক অবস্থা খুব ভেঙে পড়েছে। ট্রমা কিভাবে মোকাবিলা করবে সেটা সময়ই বলবে। কিন্তু সাবধানে থাকতে হবে। কাউন্সেলিং লাগতে পারে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। চিন্তার কিছু নেই আপাতত। নয়নার মা কান্না চেপে বসে আছেন বিছানার পাশে। চোখে অশ্রু, মুখে স্তব্ধতার ছাপ। ডাক্তার কিছু ঔষধ লিখে বেরিয়ে যান। আপাতত নয়না মানসিকভাবে যেমন বিধ্বস্ত তেমনি শারীরিকভাবে ফুরবল। সোলাইমান ফ্লোরে বসে পড়ে নয়নার হাত ধরে ফিসফিস করে, আমার ভুলের জন্যই আজ এত বড় সর্বনাশ হতে চলেছিল নয়না। আজ থেকে যদি দরকার হয়, আমি তোর ছায়া হব। কেউ আর তোর দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। কেউ না। সোলাইমান নিঃশব্দে কাঁদছেন। আরিশ হাতঘড়িতে সময় দেখে নিল একবার, রাত 9টা পেরিয়ে গেছে। ওরা বসে আছে চুপচাপ, মুখে কথা নেই। তাদের দুই বোনের জীবনটায় কেন এমন হচ্ছে? আপনারা শক্ত থাকুন। বিপদ ঘটেনি, নয়না ঠিক আছে। মানসিক যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটা আপনাদের সাপোর্ট পেলেই সেরে যাবে। কিছুদিন বাসার ভিতরে রাখবেন নয়নাকে। লোকজনের কথা শুনলে মানসিকতা খারাপ হয়ে যেতে পারে। এত কিছুর মধ্যে আরিশের এমন মনোভাব দেখে অবাক হয়েছে ওরা। লোকটার মনে মায়া দয়াও আছে তাহলে। রোকসানা আরিশের দিকে এগিয়ে গেলেন। জড়িয়ে ধরলেন বুকে। আরিশ একটু কেঁপে উঠল, যেন মায়ের ছোঁয়া। কথায় বলে না, মাসির শরীর থেকে মায়ের গন্ধ আসে। আরিশের বেলায়ও তেমন হয়। এজন্যই আরিশ রোকসানার থেকে আরো দূরে সরে থাকে সব সময়। কিন্তু এই মুহূর্তে আরিশ দূরে সরতে পারল না। আজ তার কাছে দাঁড়িয়ে আছে একজন অসহায় মা, যার মেয়ে তারই সামনে জ্ঞান হারিয়ে বিধ্বস্ত অবস্থায় শুয়ে আছে। তুই না এলে নয়নার কি হতো জানি না আরিশ। তোকে কি বলবো জানি না আমি। শুধু বলবো, ওরাকে ভালো রাখিস বাবা। অতীতে যা হয়েছে ভুলে যা। পৃথিবীর সব নারী একরকম হয় না বাবা। আরিশ কিছু বলল না। বলার ইচ্ছেও করছে না। কিন্তু নয়নার দিকে তাকিয়ে মায়া হলো তার। কিছু হতো না নয়নার। মকবুলের শাস্তির বিষয়টা আমি দেখব। রোকসানা আরিশকে ছেড়ে দিয়ে সোলাইমান মল্লিকের কাছে গিয়ে দাঁড়ালেন। দেখো তুমি এরকম করে থেকো না। মেয়েটা জ্ঞান ফেরার পর তোমাকে এমন দেখলে আরো কষ্ট পাবে। সোলাইমান চোখের জল মুছে নয়নার দিকে তাকায়। আরিশ ওরার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করল, কিন্তু ওরা মাথা নেড়ে না বলল। আরিশ চোখ পাকাল। ওরা মাথা নিচু করে ফেলল শুধু। আচ্ছা তামান্না, তোমার বাড়িতে কেউ নেই? বসার ঘরে সোফায় বসে আছে তালহা, তামান্না ডাইনিং টেবিলে রাতের খাবার সাজিয়ে রাখতে ব্যস্ত। তামান্না ও তাসলিমা নিজেদের ঘরে আছেন। কাজ করতে করতে উত্তর দিল তামান্না, না ভাইজান। থাকার মধ্যে ছিল একটা ভাই আর মা। বাবা তো সেই কবেই মারা গিয়েছিলেন, তখন আমি খুব ছোট। ভাই আমার থেকে 5 বছরের বড়। একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছে সে। শুনেছি তার শ্বশুর অনেক বড়লোক। এতটাই বড়লোক যে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেনি ভাই। ওর আত্মসম্মানে লাগতো সেজন্য। এমনিতেই নানান রোগশোকে আক্রান্ত ছিলেন মা। তার ওপর ভাইয়ের এমন সিদ্ধান্তে অনেক কষ্ট পেয়েছিলেন।
তারপর একদিন হঠাৎ তিনিও। তামান্নার গলা ভারী হয়ে এসেছে। দু চোখ জল গড়িয়ে পড়ছে গালে। তালহা বিষয়টা বুঝতে পেরে তামান্নার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি দুঃখিত। প্লিজ তুমি কেঁদো না। আমরা কেউই চিরস্থায়ী নই। সবাই একদিন মাতারা চিহ্নরা যাব। হুম। গাড়ির হর্নের আওয়াজে নড়েচড়ে উঠল তামান্না। হাতের কাজ ফেলে রেখে দরজার দিকে এগোল সে। তালহা ওর পেছনে পেছনে যাচ্ছে। ভাইয়া, ভাবি এসেছে, শিওর? ভাবি? তামান্নার কথায় হেসে উঠল তালহা। মাথা চুলকে বলল, ভাবি মা এসেছে। ভাইয়া বরাবর ওভার পজিটিভ ছিল, ভাবি মা ক্ষেত্রে সেটা আরে বেশি। তামান্না কিছু বলল না। আর কেউ না জানলেও অরার প্রতি আরিশের আচরণ কেমন সেটা তামান্না ভালো করে জানে। খোলা আকাশের নিচে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মকবুল। আশেপাশে কিছু নেড়ি কুকুর বসে আছে। কেন যে নয়নার সাথে আজ এমন করতে গেল সেই ভেবেই আফসোস হচ্ছে তার। নিজের ওপর রাগ হচ্ছে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। শরীর ফুরবল। আরিশের অত মার খেয়ে শরীরের প্রতিটি গাটে গাটে ব্যথায় ছেয়ে গেছে। আপনাকে এভাবে বেঁধে রেখেছে কে? আচমকা কারো কণ্ঠস্বর শুনে চমকাল মকবুল। সেই সাথে খুশিও হলো বটে। সামনে তাকালো, অন্ধকারে অস্পষ্ট সব। মকবুলের সামনে দাঁড়িয়ে আছে 28-29 বছর বয়সী একজন যুবক। হাতে ফোন, ফ্ল্যাশলাইট জ্বলছে। পরনে তার কালো রঙের টি শার্ট, সাথে জিন্স। তবে মুখে মাস্ক। আপাতত ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে এতটুকুই দেখতে পেল মকবুল। মা। কে বাঁচাও, বা। বা। আমি ভুল করে। ছি। কথা জড়িয়ে যাচ্ছে মকবুলের। ভাঙা ভাঙা গলায় বলল এতটুকুই। যুবক মকবুলের দিকে এগোল। ফোন মাটিতে রেখে দ্রুত মকবুলকে মুক্ত করতে লাগল সে। বিছানার মাঝখানে জড়সড় হয়ে বসে আছে ওরা। পরনে গোলাপি রঙের থ্রি পিস, খোপা করা চুল, কানে গলায় কোনো গয়না নেই এখন। সামনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল সে। আরিশ দাঁড়িয়ে আছে, হাতে দড়ি। আজকে যা করেছে তাতে শাস্তি কতটা ভয়ানক হবে সেসব ভেবেই চোখে জল এসে যাচ্ছে ওরার। ওভাবে পালিয়ে গিয়ে নিজ বাড়িতে যাওয়ার মতো ভুল কিভাবে করল সে, সেসব ভেবেই খারাপ লাগছে ওরার। অবশ্য বাড়িতে গিয়েছিল বলেই আজ নয়না বেঁচে গেল। নয়নার কথা মনে পড়তেই বুকটা খা খা করে উঠল ওরার। বোনটাকে রেখেই চলে আসতে হলো। আরিশ কিছুতেই তাকে রেখে এলো না। কি দেখছো হামিংবার্ড? ভয় লাগছে? ওরা কাপা কাপা গলায় বলল। দড়ি দিয়ে কি করবেন? আরিশের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। সে এগিয়ে এলো ওরার দিকে, ওরা একটু একটু করে পিছিয়ে যাচ্ছে কেবল। কিন্তু পিছিয়ে আর যাবে কোথায়? দড়ি দিয়ে কি করে, বলো তো? ওরা চমকায়, থমকায়। আরিশ কি তাকে বেঁধে কিছু করতে চলেছে? ওরা আতঙ্কে এদিক ওদিক তাকিয়ে বিছানা থেকে উঠে দৌড় দিতে চাইলে আরিশ ক্ষিপ্ত গতিতে ধরে ফেলল তাকে। ওরা ঠুকরে কেঁদে উঠে বলল, আমি একটা মানুষ। দয়া করুন। প্লিজ এরকম করবেন না। আরিশ ওরাকে কোলে তুলে নিয়ে কিছুটা ঝুঁকে বিছানায় ছেড়ে দিল। ভাগ্যিস বিছানাটা বেশ নরম। নয়তো ওরার কোমর আস্ত থাকত না। আই নিড দিস, হামিংবার্ড। ভালোবাসা চাই না, যা চাই সেটা জোর করেই আদায় করে নেব। ওরা কিছু করতে পারছে না। আরিশ তার হাত দুটো খাটের মাথার ওপরে তুলে বেঁধে ফেলেছে। প্লিজ, প্লিজ। বড্ড করুণ শোনাচ্ছে ওরার গলা। আরিশ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো এগোল। ওরার শরীর থেকে ওড়না সরিয়ে ফেলল। তারপর নিজের টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, আর ইউ রেডি ফর দিস? ওরা কেঁদে বলে, না। আরিশ হাসে। ওরার বুকে মাথা রেখে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এখানে ঘুমাবো আজ। সারা রাত আমাকে এভাবেই সহ্য করতে হবে তোমাকে। নড়তেও পারবে না। ওরা কিছুটা অবাক হলো। শুধু বুকে মাথা রাখার জন্য এত কিছু করল আরিশ? শুধু এটুকুই? আরও কিছু চাও? তুমি বললেই সব কিছু। না, না, না। তা বলিনি। উফ। কি ধুম টানানানা করছো? ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ ওরার পেটে হাত রেখে শুয়ে আছে বুকে। ক্লান্ত লাগছে বেশ। মনে হচ্ছে ওরার বুক কোনো শান্তির স্থান। যেখানে মাথা রাখতেই কেমন শান্তি শান্তি লাগছে। কিছু না। ঘুমান। গুড নাইট, ছোট্ট পাখি। আরিশ ওরার বুকের মাঝখানে একটা কিস করে। নাক দিয়ে দুষ্টুমি করে কিছুক্ষণ। একটা সময় ঘুমিয়ে পড়ে, ওভাবেই দুজন। রাত 3টা।
শহরের একেবারে প্রান্তে পুরনো জাহাজঘাটের পাশে পরিত্যক্ত কারখানা। ছায়া আর শীত মিশে আছে বাতাসে। যেখানে মানুষের পা পড়েনি বহু বছর। চেয়ারে বসে আছে মকবুল, তবে স্বেচ্ছায় নয়। তার শরীরটা রশিতে এমনভাবে বাঁধা যেন পেশিগুলো চিৎকার করে উঠছে। মুখে গোজা জমাট কাপড়, চোখ দুটো ফুঁসে উঠছে ভয়। জ্ঞান হারিয়েছিল এতক্ষণ। মকবুল কিছু বুঝতে পারছে না। যতদূর মনে পড়ে অচেনা যুবক তাকে খোলা মাঠ থেকে মুক্ত করার পর ধরে ধরে একটা গাড়িতে উঠে বসেছিল। কিন্তু তারপর হঠাৎ আলো জ্বলে ওঠে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখ দেখা যাচ্ছে না। শুধু তার নিঃশ্বাসটা কুয়াশার ভেতর থেকেও শোনা যাচ্ছে। এটাই সেই যুবক। কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে কেন? আর তাকেই বা বেঁধে রেখেছে কেন? জানিস, মকবুল, ধর্ষণের বিচার আদালতে হয় না এখন, এজন্য আমি নিজেই এক একটা ধর্ষককে নিজের আদালতে শাস্তি দেই। মকবুল আঁতকে উঠল যুবকের কথায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কি তার সাথে উল্টাপাল্টা কিছু করবে? মকবুল কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, কে তুমি? আর আমাকে এখন কেন নিয়ে এসেছো? কোনো উত্তর পেল না মকবুল। যুবকটি ঠোঁটে হালকা একটা নির্মম হাসি নিয়ে ধীরে ধীরে ঘরের এক কোণায় এগিয়ে গেল। সেখান থেকে তুলে আনলো একটা পুরনো ধাতব হুক। তার চোখে মুখে কোনো রাগ নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি। চেয়ারে বসা মকবুলের হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। নড়ারও উপায় নেই। চোখে মুখে আতঙ্ক জমে উঠেছে। সে জানে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ঠিক কি, তা আন্দাজ করতে পারছে না। যুবক নিঃশব্দে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ঠান্ডা মাথায় মকবুলের পায়ের নখের নিচে হুকটা ঢুকিয়ে ধীরে ধীরে উল্টো করে তুলতে শুরু করল। মকবুল দম নিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার শিরাগুলো ফুলে উঠল, মুখ বেগুনি ছায়া নিল যন্ত্রণায়। সে যেন হাওয়ায় ঝুলে থাকা এক মৃতপ্রায় দেহ, নড়তে পারছে না, কাঁদতে পারছে না, শুধুই অসহায়। হুকটা একটানে উল্টো করে তুলে নিতেই কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল মেঝেতে। যুবক তাকিয়ে রইল, শান্ত, স্তব্ধ। যেন এটাই প্রাপ্য ছিল মকবুলের। তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি মকবুল। অপেক্ষা কর, সবে তো শুরু। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।